আসসালামু আলাইকুম। সবাই যুক্ত হতে থাকেন, সবাই যুক্ত হোক, তারপর ক্লাসটা শুরু করি। সবাই যুক্ত হতে থাকেন, আমি শুরু করব, তারপরে আর 2-1 মিনিট পরে শুরু করি। আরও অনেকেই দেখতে পাচ্ছি না, অনেকে আসুক। বিষয়টা খুবই পরিষ্কার, দেখেন। আফ্রিকা যে মহাদেশটা দেখতে পাচ্ছি, বিষয়ে আমি আপনাদেরকে একটা হ্যান্ড নোট দিব। এই কোনো রকম নাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো পাপ নাই। এর বাইরে হিংসা বিদ্বেষের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আরোপ করা আছে। চলুন আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাসটি। আপনাদেরকে আমি বললাম যে ক্লাসে যুক্ত না থাকলে আমি ভিডিওটি সরবরাহ করব না। তারপরেও এখন দেখতে পাচ্ছি আমি 6 জন আপনার লাইভে যুক্ত আছেন। এই মানুষগুলা পরে যখন আবার আসবেন তখন তো এসে তো আমাকে বলবেন যে ক্লাসগুলো আবার দেন। আপনাদের আমি বিশ্বাস করতে চাই পুরোপুরি, হ্যাঁ। এই যদি পুরোপুরি বিশ্বাসটা আমাকে আপনারা বিশ্বাস আমার উপরে রাখেন, বা আপনাদের উপর আমি যদি বিশ্বাসটা পরিপূর্ণ রাখতে পারি, তাহলে ভিডিওগুলো রাখতেই পারি ফেসবুক গ্রুপে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় 2-1 জন মিস ইউজ করেন, হ্যাঁ, বিশেষ করে বন্ধুদের সাথে শেয়ার করেন। বিষয়গুলো তো আসলে ঠিক না। পড়াশোনা তো গোপনীয় বিষয়। একটা ক্ষেত্রে আপনি হিংসা করতে পারেন, রাগ করতে পারেন, অভিমান করতে পারেন, সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। এক্ষেত্রে কোনো রকম নাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো পাপ নাই। এর বাইরে হিংসা বিদ্বেষের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আরোপ করা আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে। কিন্তু আপনি যদি এই যেভাবে এখন আছেন সেভাবে যদি নিজেরটা নিজে বুঝে নেবেন তাহলে তো হলো, তাই না? বন্ধুদের মানুষের তো দরকার নেই।
ওকে আসেন আমরা শুরু করি। শুরু করার আগে আপনারা একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি যে আমি আপনাদের আজকের ক্লাসে হ্যান্ড নোট দেবো। হ্যান্ড নোট বলতে আজকে যে ক্লাস হবে এই পুরো ক্লাসের উপরে একটা নোট আছে আমার, যে নোটটা দিয়ে আজকে আপনাদের আমি ক্লাস করাবো সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা হ্যান্ড নোট দেবো। এই হ্যান্ড নোট ভিডিও থাকবে না, কিন্তু হ্যান্ড নোট থাকবে, মানে আজকে যা যা ক্লাস হবে, যা যা আমি বলবো তার সব কিছুই ওই আমার নিজে তৈরি লিখছি আমি আপনাদের জন্য। ওই লেখা নোট আছে, সেই লেখা নোটে আপনাদের জন্য আমি সব তথ্য যেগুলো ক্লাসে আজকে আলোচনা করব সেই বিষয়গুলো নিয়ে লিখেছি। তো আমি সেই নোটের ছবি তুলে আপনাদেরকে আমি সরবরাহ করব, যেন আপনাদের কষ্ট না হয় এই মহাদেশ নিয়ে বুঝতে বা এই মহাদেশ নিয়ে কোনো কিছু করতে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে আজকের যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করব সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, যার আয়তন 3,02,21,000 বর্গ কিলোমিটার, এই আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের বিস্তারিত বিভিন্ন তথ্য নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখন ঠিক নিচে, মানে নিচে বলতে আমার আপনার ক্যামেরার এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে এখন আমরা যে মহাদেশটা দেখতে পাচ্ছি এটাই আজকে আমাদের ক্লাসের আলোচ্য মহাদেশ, আফ্রিকা মহাদেশ। ক্যামেরাটা স্ট্যান্ড বাই করে রেখেছে এই কারণেই যেন আপনারা বিষয়টা কি ভালো মতো অবজার্ভ করতে পারেন, অথবা আপনারা বিষয়টাকে দেখতে পারেন ভালো মতো। আশা করছি যে আপনি এই বিষয়টা খুব ভালো মতো দেখেছেন। দেখেন, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশের আগে দিকটা চেনেন। আমি বলেছি মানচিত্রের 4টা দিক, এই দিকটা খুব গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা মহাদেশের ক্ষেত্রে, এবং মানচিত্র সবসময় একই রকম দিক হয়, কোনো রকম পার্থক্য থাকে না। ধরেন এই যে 4টা দিক, হ্যাঁ 4টা দিক না, দেখেন উপরে উত্তর, নিচে দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এই বিষয়টা খুবই পরিষ্কার। দেখেন আফ্রিকা মহাদেশ এই পুরোটা মহাদেশের মধ্যে এই যে ওপরের যেটা সেটা উত্তর না, দেখেন এই জন্য লেখা আছে উত্তর আফ্রিকা। দেখেন এখানে লেখা আছে উত্তর আফ্রিকা, উত্তরের দেশ তো উত্তর আফ্রিকা। নিচে আসেন, দেখেন সবার নিচে দেখেন এখানে লেখা আছে দক্ষিণ আফ্রিকা, তাহলে এটা উত্তর, তাই উত্তর আফ্রিকা। ওই উত্তর আফ্রিকাতে যে কয়েকটা অঞ্চল এবং দেশ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তারপর নিচে আসে দেখেন দক্ষিণ, এটা দক্ষিণ আফ্রিকা, এখানে যে কয়েকটা দেশ রয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা পূর্ব, এখানে পূর্ব আফ্রিকা কিছু দেশ আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এটা পশ্চিম, এই পশ্চিম আফ্রিকা কিছু দেশ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং মাঝটা হচ্ছে কি মধ্য না, এই মধ্য আফ্রিকাতেও কিছু দেশ আছে, সে দেশগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মোট আজকে আলোচ্য বিষয় আফ্রিকা মহাদেশ, এবং আফ্রিকা মহাদেশের 5টা অঞ্চল। এই মহাদেশের গুরুত্বপূর্ণ দেশ কোনগুলো সেগুলো আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব, এবং এই মহাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছেন তাদের নিয়েও কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই পুরো ক্লাসের মধ্যে দিয়ে। আশা করছি পুরোটার সময় আপনি আমার সাথেই থাকবেন, আর আমার সাথে সাথে আমি যে ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে দিব আপনি অবশ্যই সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন। তাহলে আমি বিশ্বাস করি সাধারণ জ্ঞানে আপনার দক্ষতা আরও অনেকখানি বৃদ্ধি পাবে। বাই দ্য ওয়ে, আমি ক্লাস শুরু করার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে বরগুনায় আলোচিত হত্যা মামলা যেটি ছিল সেটি হচ্ছে রিফাত হত্যাকাণ্ড, এবং এইটার যে প্রধান আসামি হিসাবে মিন্নি, তার স্ত্রী এবং আরও 5 জন সহযোগী, মোট 6 জন সহযোগীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন মাননীয় আদালত। এই বিষয়টাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট ভাবে দেখছি, কারণ আমরা আধুনিক যুগে বসবাস করি, একজন গার্লফ্রেন্ড একজন বয়ফ্রেন্ড হিসেবে আমাদের কিছু দায়িত্ব অবশ্যই থাকে। সুতরাং আমরা এমন কোনো উচ্ছৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করব না, বা আমরা এরকম বখাটেপনা টাইপের যারা, তাদেরকে আমরা কখনোই কোনো রকমভাবে জীবনের সাথে মেশানোর চেষ্টা করব না। তারা যদি শুধরে নেয় তাদের সাথে চলবো, আর যদি তারা শুধরে নিতে না চায় তাদের সাথে সম্পর্কটা আমরা রাখবো না, বিচ্ছিন্ন করবো। দেখেন মিন্নি এই যে আজকে সকাল পর্যন্ত কিন্তু সে নিজের বাসায় ছিল জামিন নিয়ে, বুঝেন, এখন তার ফাঁসির রায় হয়ে গেছে। আপনারা কেউ জানেন একটা আসামির ফাঁসির রায় হলে কারাগারের কোন প্রকোষ্ঠে তাকে রাখা হয়? একটা সেল আছে, মানে আলাদা আলাদা ফাঁসির আসামিদের জন্য আলাদা সেল, যাবজ্জীবনের জন্য আলাদা সেল, সাধারণ আসামিদের জন্য আলাদা আলাদা সেল আছে জেলখানাতে। তো যে ফাঁসির আসামিদের যে সেলে রাখা হয় সেই সেলের নাম হচ্ছে কন্ডেম সেল। এই কন্ডেম সেলটা হচ্ছে কতটুকু জানেন? একটা মানুষ সর্বোচ্চ মানে ঘুমাইতে পারবে এতটুকু একটা জায়গা, ছোট্ট একটা প্রকোষ্ঠী। ধরেন একটা মানুষ থাকতে পারবে মানে সিঙ্গেল একটা রুমের কয়েক ভাগ, এত ছোট। এবং ওই রুমের মধ্যে একটা শুধুমাত্র দরজা, মানে যেটা গেট, কোনো রকম থাকে না, জানালা নাই, এবং রুমটা একদম উঁচু, ঠিক আছে, কোনো ফ্যান ট্যান কিছু নাই। যেন আসামি ফ্যান আছে এত উপরে,
যে কোনো আসামি চাইলেই ফ্যানে সুইসাইড করতে পারবে না, ফ্যানে গলায় দড়ি দিতে পারবে না, এমনভাবে তৈরি করছে। সবচেয়ে মানে কষ্টদায়ক বিষয় হচ্ছে আপনার যদি প্রস্রাব পায়খানা পর্যন্ত লাগে, তাহলে ওই প্রস্রাব পায়খানা করার জন্য ওই ছোট্ট যে রুমটাতে আপনি থাকবেন খাবেন, সেই রুমের মধ্যেই ছোট এক কর্নারে টয়লেট করে দিয়ে রেখেছে। ওইখানে আপনি থাকবেন, ওইখানে খাবেন, ওইখানে যা ইচ্ছে তাই করবেন। চিন্তা করে দেখছেন, ওইখানে যদি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ 1 মাস থাকে, এই বদ্ধ উন্মাদ পাগল হয়ে যাবে। সে বলবে হয় আমাকে মেরে ফেলো, আর নয় এখান থেকে আমাকে বাঁচাও, অথবা সে যদি কোনো সুযোগ পায় তাহলে সুইসাইড করে ফেলবে। এইরকম একটা শাস্তি পানিশমেন্টের জায়গা হচ্ছে কন্ডেম সেল। যারা ফাঁসির আসামি হয় তারা ওইখানে থাকে। এইরকম জায়গাতে আজ থেকে মিন্নি এবং বাকি যে আসামিরা চলে গেল। দেখেন তারা বয়স কিন্তু অল্প, তারা চাইলে একটা খুব ভালো কিছু করতে পারতো জীবনে। এইরকম বিতর্কিত নয়ন বন্ড নামে কুখ্যাত গ্যাংয়ের সাথে এইসব কেন করতে যাবেন বলেন? যাই হোক, এই কথা না বলে ক্লাস করবো আমরা, কিন্তু এটা শিক্ষণীয় বিষয়। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি অনেকে টিচার আছেন আমার সাথে ক্লাস করেন, অনেকেই বিভিন্ন জায়গায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। সুতরাং আপনাদেরকে অনুসরণ করে আপনাদের ছোট ভাই বোনেরা, অথবা আপনাদের অনেকের শিক্ষার্থী আছে, আপনারা অনেকে পড়ান বিভিন্ন জায়গায়। বিষয়টা হচ্ছে আপনারাই অভিভাবক, আপনারাই গাইডলাইন দিবেন আপনাদের জুনিয়রদেরকে, যেন তারা এরকম অসৎ মানুষের কাছ থেকে দূরে থাকে, বেয়াদব, বদমাইশ, গুন্ডা এইসব মানুষের সাথে কোনো রকম রিলেশনে না যায়, এবং যেন সুস্থ সম্প্রীতির বন্ধন প্রত্যেকের সাথে অটুট থাকে। আপনারাই শেখাবেন ছোটদেরকে, এটা আপনাদের দায়িত্ব। যাই হোক, শুরু করি। যেটা বলছিলাম, মানচিত্রের সবসময় থেকে 4টা দিক দেখেন। এই দিকগুলো আগে চিনতে হবে আপনাকে, না চিনলে আপনি অঞ্চলগুলো বুঝতে পারবেন না যে কোনটা কোন অঞ্চলে। মানচিত্র দিয়ে আমি কত সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বিষয়টা, যে কোনটা কীভাবে পড়বেন, কোনটা কীভাবে পড়বেন না। দেখেন এই ইনস্ট্রাকশনটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। আমি বাংলাদেশের বিসিএস কোচিং জগতে বেশ কয়েকটা সুনামধন্য কোচিংয়ে আমি করেছি, কনফিডেন্সে কোচিং করেছি, কনফিডেন্স অদিতিতে কোচিং করেছি। অদিতির তার আরেকটা সব টিচাররা করলো এখন অ্যাসিভমেন্ট, আমার সবার সাথে চেনা জানা আছে, ওরা কলে আমি কোচিং করেছি। তো এই অ্যাম্বিশনে করেছি আমি। তো এই জায়গাতে আমি পড়ে যেটা দেখেছি, আমার আজ পর্যন্ত সাধারণ জ্ঞানের কোনো শিক্ষক ক্লাসে এসে মানচিত্র নিয়ে এইভাবে কোনোদিন বোঝাইলো না বিসিএস জগতে। 2-1টা ক্লাস আমি পেয়েছি যারা মানচিত্র নিয়ে এসে 2-1টা স্যার এইভাবে বোঝাইছে, কিন্তু বেশিরভাগ স্যার কোনো অবস্থাতেই মানচিত্র নিয়ে এসে এইভাবে আলোচনা করে নাই বিসিএস কোচিংয়েও। সরাসরি ক্লাসে ঢুকে আলোচ্য বিষয় এটা শুরু করো লেখা, স্যার শুধু বলে যায় আর আমরা শুধু লিখে যাই, এই কাজ ছিল আমাদের, আর কোনো কাজ ছিল না। 3 ঘন্টা 4 ঘন্টা স্যার বলে যাচ্ছে, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা শুধু খাতায় নোট করে যাচ্ছি। বিষয়টা হচ্ছে এরকম ছিল। কিন্তু হাতে কলমে ধরে এইভাবে শিক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। আমার শিখতে যেয়ে মনে হয়েছে জিনিসটা শিক্ষকগুলো ল্যাকিং ছিল প্রত্যেকেরই। তো দেখেন, আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি এখানে, আপনি পড়ুন বাসায় আমার মতো ইনস্ট্রাকশন ফলো করে, দেখবেন খুব সহজেই আপনি সব কিছু বিষয় আয়ত্ত করতে পারছেন। আমি এটা বিশ্বাস করি চরমভাবে। যাই হোক, 4টা দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এবং এই মাঝখানেটা হচ্ছে মধ্য আফ্রিকা। এই হচ্ছে বিষয়। এবার আফ্রিকা মহাদেশের আশেপাশে বেশ কয়েকটা সাগর রয়েছে। সেই মহাসাগর এবং সাগরের বিষয়টা আমরা একটু আলোচনা করে দেখি। দেখেন, আফ্রিকা মহাদেশের পশ্চিমে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দেখেন, উত্তর দিয়ে শুরু করি। উত্তরে ভূমধ্যসাগর, এটা হচ্ছে ভূমধ্যসাগর। এই যে এটা হচ্ছে ভূমধ্যসাগর, বুঝতে পারলেন? এটা হচ্ছে ভূমধ্যসাগর। তাহলে আফ্রিকা মহাদেশের উত্তরে কোন সাগর বলেন তো? ভূমধ্যসাগর। দেখে বলেন। তাহলে নিচে দক্ষিণে হচ্ছে এটা প্রশান্ত মহাসাগর, প্রশান্ত বলছি, আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এখানে তো প্রশান্তের আসার কোনো কথাই নাই, কারণ এই পাশে ভারত, এই পাশে আটলান্টিক। যাই হোক, তাহলে উত্তরে ভূমধ্যসাগর আর দক্ষিণে এই হচ্ছে আটলান্টিক মহাসাগর, ঠিক আছে? তাহলে পূর্ব ভারত মহাসাগর, পূর্বে হচ্ছে ভারত মহাসাগর। তৃতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। এই যে পূর্বে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যেগুলো, এগুলো সব ভারত মহাসাগরের অংশ। এবং পশ্চিমে যথারীতি আটলান্টিক মহাসাগর। তাহলে আফ্রিকা মহাদেশের 4টা দিক, 4টা দিকে কোন মহাসাগর, কোন সাগর, এই বিষয়গুলো আপনারা আশা করতেছি মনে রাখবেন। দেখেন, এখানে বলা হয়েছে উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে আটলান্টিক মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর, এই যেগুলো ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র আফ্রিকা মহাদেশের, এবং যথারীতি পশ্চিমে সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই হচ্ছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দিকে অবস্থান, এবং কোন দিকে কোন সাগর মহাসাগর সেগুলো আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম। এর মাঝে একটা খাল রয়েছে, আমরা জানি সেখানে সুয়েজ খাল, যেটা মিশরে। দেখেন, এখানে 1859 সালে সুয়েজ খাল খনন করা হয়, 1956 সালে এটা জাতীয়করণ করা হয়। দেখেন, এখানে সুন্দর করে লেখা দেওয়া আছে মানচিত্রে, এবং এখানে সুয়েজ খালে এখানে আছে একটা সাগর, সে সাগরটা হচ্ছে লোহিত সাগর। দেখেন, এখানে লোহিত সাগর আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারলেন? লোহিত সাগর দেখেন, এখানে দেখা যাচ্ছে লোহিত সাগর। এবং এই লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে সংযুক্ত করছে একটা প্রণালী। সেই প্রণালীর নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। পৃথিবীর যতগুলো প্রণালী রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর
মানে ঘূর্ণিঝড় যেখানে বেশি উৎপন্ন হয়, ঝড় বেশি তৈরি হয়, সেই ভয়ঙ্কর প্রণালীর নাম হচ্ছে বাবেল মান্দেব প্রণালী। তো এই এডেন উপসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করছে এই বাবেল মান্দেব প্রণালী, আর লোহিত সাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করছে এখানে সুয়েজ খাল। দেখেন এটা লোহিত সাগর, এটা লোহিত সাগর, এটা ভূমধ্য সাগর, যেটা উত্তরে আফ্রিকা মহাদেশের। এই ভূমধ্য সাগরের সাথে এই লোহিত সাগরের যে সংযোগ জায়গাটা যে কাজ করেছে সেটা হচ্ছে সুয়েজ খাল, যেটা 1956 সালে জাতীয়করণ করা হয়। বুঝতে পারলেন? যেটা 1956 সালে জাতীয়করণ করা হয়। বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। বিষয়টা লক্ষ্য রাখলে দেখবেন যে খুব ভালো কাজ করছেন। বুঝতে পারলেন কি বলছি? দেখেন আমি আপনাদেরকে বলছি, মোটামুটি যা একটা ধারণা দিয়েছি, আশা করতেছি আপনারা এই ধারণা নিতে পেরেছেন। আফ্রিকা মহাদেশের চারিদিকে কি কি আছে, সাগর, মহাসাগর, খাল, সব কিছু আমি আপনাদেরকে সুন্দরভাবে বলছি। এবার আসেন আফ্রিকা মহাদেশ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। বলছিলাম শুরুতেই পৃথিবীতে মোট মহাদেশ মনে রাখবেন 7টি মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। কি বলেন তো? দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। 3,02,21,000 বর্গ কিলোমিটারের এই আয়তনটা মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবেন আয়তনের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। আপনাদের জন্য কিছু আমি হ্যান্ড নোট করেছি, হ্যান্ড নোটটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা সবাই সম্ভব হলে তুলে নেবেন, আর সম্ভব যদি না হয় তাহলে অবশ্যই আমার সাথে আলোচনাটা শুনবেন। আমি এই হ্যান্ড নোটের ছবি আমি সুন্দর করে আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো। হ্যান্ড নোটের ছবি আমি তুলে আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো, সুতরাং কোনো টেনশন নাই। এবার একটা জিনিস আসেন, দেখেন আমরা এবার বিষয়টা নিয়ে আলোচনা করি। বলছিলাম আফ্রিকা মহাদেশে এই যে জাতিসংঘভুক্ত দেশ, ইউএনভুক্ত দেশ, মনে রাখেন জাতিসংঘভুক্ত দেশ হচ্ছে 54টি। তাহলে জাতিসংঘভুক্ত স্বাধীন দেশ এই মহাদেশে কতটি? 54টি। তাহলে জাতিসংঘভুক্ত স্বাধীন দেশ এই মহাদেশে, আফ্রিকা মহাদেশে কতটি বলেন তো? 54টি। এই মহাদেশে আমরা বলেছিলাম যে এটি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। দেখেন লেখা আছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এবার মহাদেশ পরিচিতিতে আসেন, কিছু তথ্য আমি আপনাদেরকে বলি। আমরা যে কোনো মহাদেশ আলোচনার শুরুতে আমরা বলি যে মানে জনসংখ্যায় বৃহত্তম দেশ, আয়তনে বৃহত্তম দেশ, আয়তনে জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ, এই বিষয়গুলো আমরা প্রথমে আলোচনা করে থাকি। তো সেই প্রাসঙ্গিকতা ধরে রেখেই আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করছি সেটা হচ্ছে, দেখেন জনসংখ্যায় বৃহত্তম দেশ নাইজেরিয়া। আমরা বলছি জাতিসংঘভুক্ত দেশ হচ্ছে 54টি, মনে রেখেন। এই 54টি দেশের মধ্যে জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে নাইজেরিয়া। জনসংখ্যা বৃহত্তম দেশ নাইজেরিয়া। আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া। আয়তনে বৃহত্তম দেশের নাম কি? আলজেরিয়া, মনে রাখেন আলজেরিয়া একটু গুরুত্বপূর্ণ রাষ্ট্র আমাদের ঐতিহাসিকভাবে, কারণ আলজেরিয়ায় প্রথম ফিলিস্তিনিকে স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল, প্রথম রাষ্ট্র হিসেবে আলজেরিয়া। ওকে, তাহলে জনসংখ্যায় বৃহত্তম দেশ কি বলেন তো? নাইজেরিয়া। আয়তনে বৃহত্তম দেশ আলজেরিয়া। মজার বিষয়, জনসংখ্যা এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে সিসিলিস। এই সিসিলিস দ্বীপটা ভারত মহাসাগরে অবস্থিত। এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো একটু পরে। আমি আপনাদেরকে বলবো শুধু তাই না, এই বিষয়গুলো আমি আপনাদেরকে মানচিত্রে দেখাবো। মানচিত্রে প্রত্যেক দেশের অবস্থানও আপনাদেরকে আমি পরিষ্কার করে ফেলবো, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, অসুবিধা যেন না হয়। দেখুন, আপনাদের সহযোগিতা করাই হচ্ছে আমার মূল কাজ। আপনারা যদি উপকৃত হন আমার দ্বারা এই বিন্দুমাত্র, তাহলে আমি আমার পরিশ্রম আমি সার্থক হিসেবে বিবেচিত করব। শুধুমাত্র টাকার বিনিময়ে আমি পড়াচ্ছি বিষয়টা এমন নয়, সামান্য টাকার বিনিময়ে আপনি আমাকে দিচ্ছেন আমি পড়াচ্ছি তা নয়। এটা আমার দায়বদ্ধতা, আমার খুব ভালো লাগে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করতে পড়াইতে, যার কারণে আমি উদ্যোগটা নিয়েছি। আশা করছি আপনারা বরাবরের মতো আমার সাথে ছিলেন, আছেন, থাকবেন। ইভেন আমরা আগামীকাল থেকে নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি। আপনাদের পরিচিত কেউ যদি থাকে, যে কোনো ফ্রেন্ডস থাকলে যে সাধারণ জ্ঞান ঝামেলা হচ্ছে, বুঝতে পারছে না, শুরু করতে চাই, তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। আগামীকাল থেকে নতুন একটা ব্যাচ শুরু করতেছি, ওটা রাত 10টায় শুরু হবে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকে, আপনাদের পরিচিত কেউ, অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, দেখেন মহাদেশ পরিচিতি, ইউএনভুক্ত দেশ 54টি। আয়তনে আমরা বলছিলাম জনসংখ্যা বৃহত্তম দেশ নাইজেরিয়া, আয়তনে আলজেরিয়া, জনসংখ্যা এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ সিসেলিস। আমি রিপিট করলাম যেন আপনাদের সুবিধা হয়। যাই হোক, এই আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। কি বলা হয় বলেন তো? আফ্রিকা মহাদেশের নাম কি? আর একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হচ্ছে এই আফ্রিকা। আফ্রিকা মহাদেশের বৃহত্তম নদী তথা, মনে রাখবেন, আফ্রিকা মহাদেশ তথা বিশ্বের, আফ্রিকা মহাদেশ তথা কি বলবেন বলেন তো? এটা হচ্ছে বিশ্বের, মানে সারা পৃথিবীর মধ্যে। আফ্রিকা মহাদেশ তথা বিশ্বের এই যে বিশ্বের বৃহত্তম নদী নাম হচ্ছে কি বলেন তো? নীল নদ। আফ্রিকা মহাদেশ তথা বিশ্বের বৃহত্তম নদীর নাম কি? নীল নদ, মনে রাখবেন।
ঠিক আছে, নীল নদের আয়তন ৬,৮২৫ কিলোমিটার, এটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এবার বৃহত্তম হ্রদের নাম হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। বৃহত্তম হ্রদ কি বলেন তো? ভিক্টোরিয়া হ্রদ। বৃহত্তম হ্রদের নাম কি? ভিক্টোরিয়া হ্রদ। ঠিক আছে, আমরা ভিক্টোরিয়া পেয়েছিলাম অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশে, দেখবেন যে একটা সবচেয়ে বড় মরুভূমি, যে মরুভূমি, সেই মরুভূমির নামও ভিক্টোরিয়া আছে। যাই হোক, বৃহত্তম এই হ্রদটা কিন্তু শুধুমাত্র আফ্রিকা মহাদেশের জন্য বৃহত্তম, আবার সারা পৃথিবীর মধ্যে কিন্তু নয়। আমি শুধু বলেছি যে বিশ্বের বৃহত্তম নদী তথা আফ্রিকা মহাদেশের বৃহত্তম নদী হচ্ছে নীল নদ, যেটা বিশ্বের মধ্যে সেরা, সেটা আমি আলাদাভাবে উল্লেখ করে দেবো। দেখেন, পরেরটাতে বলা হয়েছে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমি। এই পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা। কি বলেন তো? সাহারা। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা। তাহলে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা, মনে রেখেন। তা এটা তো আফ্রিকা মহাদেশের অবশ্যই বৃহত্তম, এর বাইরেও পৃথিবীর বৃহত্তম নদী, নদী বলছি, পৃথিবীর বৃহত্তম মরুভূমি। হ্যাঁ, সেটা নাম হচ্ছে সাহারা। আপনারা আমি বিশ্বাস করি সবাই জানেন। এবার আসেন নীল নদের উৎপত্তি। যে আমরা বলছিলাম যে পৃথিবীর তথা আফ্রিকা মহাদেশের বৃহত্তম নদীর নাম হচ্ছে কি? নীল নদ। তাহলে নীল নদের উৎপত্তি স্থল কোথায়? কারণ আমরা যখন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নিয়ে আলোচনা করি, তখনই কিন্তু এইসব নদীর উৎপত্তি স্থল কোথায় সেগুলো নিয়ে কিন্তু আমাদের পড়তে হয়, জানতে হয়। তেমনই এই নীল নদ যেহেতু সারা পৃথিবীর মধ্যে বড় নদী, বৃহত্তম নদী, সুতরাং তাকেও জানা দরকার। এই ভিক্টোরিয়া হ্রদ থেকে, ভিক্টোরিয়া হ্রদ মূলত কঙ্গোতে অবস্থিত। মনে রাখেন একটা বিষয়, এই কঙ্গোটা কি? কঙ্গো দেশের নাম। আর একটা বিষয় যে আমি শাইখ সিরাজের একটা ডকুমেন্টারি দেখেছিলাম কিছুদিন আগে, যেখানে নীল নদের উৎপত্তি স্থল থেকে উনি সরাসরি ডকুমেন্টারি তৈরি করেছিলেন। দেখেন, এই ভিক্টোরিয়া হ্রদ হচ্ছে এরকম একটা জায়গা, দেখেন নিচে ছবি আঁকা আছে, ছবি এঁকেছে নিচের জন্য। ধরেন এইটা হচ্ছে পুরোটা একটা ভিক্টোরিয়া হ্রদ, ধরেন পুরোটা হচ্ছে একটা ভিক্টোরিয়া হ্রদ। হ্রদের মাঝখানে, ঠিক মাঝখানে দেখবেন, মাঝখানে পানি বুদবুদ বুদবুদ করে উপরের দিকে ওঠে। এই হ্রদের মাঝখান থেকে, বুঝছেন, মাঝখানে পানি বুদবুদ বুদবুদ করে উপরের দিকে ওঠে। এই পানির যে স্রোত, ভূগর্ভস্থ নিচ থেকে যে পানির যে বুদবুদ করে উপরে ওঠে বা সবসময় ওঠে, এটি এখান থেকে যে নদীর বুদবুদ থেকে যে নদীটি সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী, যার নাম হচ্ছে নীল নদ। আল্লাহ তাআলার তাহলে কি বিশেষ মহিমা, বা স্রষ্টার কি বিশেষ মহিমা বোঝেন, যে একটা হ্রদের নিচ থেকে পানি উঠছে বুদবুদ করে অনবরত, সেখান থেকে পৃথিবীর বৃহত্তম নদীর উৎপত্তি হয়েছে। এটা আমি সরাসরি দেখেছি, আমার মনে আছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম। আপনারাও চাইলে শাইখ সিরাজের সেই বিষয়টি দেখতে পারেন, আপনারা তাহলে বিষয়টা তো খুব বেশি সুবিধা হবে। 2 দিন আগে বুঝছেন, আমি মোটরসাইকেল নিয়ে শহরে যাচ্ছিলাম, 2-3 দিন আগে। এই যে একটা ছোট একটা প্রাণী, নাম হচ্ছে বল্লা, থাকে না ভীমরুল, তারপরে বল্লা, ওই যে খুব বিষাক্ত মৌমাছির চাইতে একটু সাইজে বড়, কামড় দিলে তো খুব জ্বলে না। আপনার আমার আমি বাইক চালাচ্ছি, হ্যাঁ, বাইকে হঠাৎ করে একটা পোকা আসলো, হাতের সাথে শুধু 1 সেকেন্ড সময় নিছে, মানে হাতের সাথে শুধু ধাক্কা খাইছে। এই ধাক্কা খাওয়ার মধ্যেই, ওই 1 সেকেন্ড সময়ের মধ্যে ও সুন্দর মতো কামড় দিয়েছে। কামড় দিয়ে আমার এই যে হাতের এই জায়গাটা একদম ফুলিয়ে ফেলছিল, 3 দিন খোলা ছিল, এবং ওই জায়গাটাতে আপনার হয়ে গেছে, মানে গর্ত হয়ে গেছে, যে জায়গায় কামড় দিয়েছিল। চিন্তা করে দেখছেন, একটা সামান্য বললা আমাকে 3 দিন ভুগিয়েছে। এই দেখেন যদি দেখতে পান, যদিও দেখানো উচিত নয়, ওই আমি এই দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে না? দেখেন সাদা হয়ে আছে না? এই সাদা জায়গাটা হচ্ছে বললার কামড়ের জায়গা। তাহলে বোঝেন, হ্যাঁ, কি একটা ছোট প্রাণী এক কামড়ে কি অবস্থা করে ফেলছে। যাই হোক, তাহলে নীল নদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ থেকে, এটা তো মনে আছে নাকি? উত্তম সন্তরীপ, আসেন এবার উত্তম সন্তরীপটা কি? উত্তম সন্তরীপটা হচ্ছে সাগরের মধ্যে সরু স্থলভাগ। সাগর বা মহাসাগরের মাঝে কি বলেন তো, সরু যে স্থলভাগ, সেই সরু স্থলভাগের নাম হচ্ছে উত্তমসা অন্তরীপ, যেটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। মানচিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, মনে রাখেন। জ্যামিতিক সীমারেখার পূর্ণ ভৌগোলিক বৈশিষ্ট্য হচ্ছে আফ্রিকা মহাদেশের। তাহলে ভৌগোলিক বৈশিষ্ট্য আফ্রিকা মহাদেশ কেমন? জ্যামিতিক সীমারেখা বিশিষ্ট। ঠিক আছে, আরেকটা বিষয় যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবেন, সেটি হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশ হচ্ছে সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশের নাম কি? সেনেগাল। তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশকে সেনেগাল। যেখানে দেখেন বাংলাদেশকে কে কোন স্বীকৃতি দিয়েছে, এই বিষয়গুলো তো গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু প্রথম কোন মহাদেশ থেকে প্রথম কোন দেশ স্বীকৃতি দিয়েছে, এই বিষয়গুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আপনাকে সবসময়ের জন্য জানতে হবে, তাই আশা করতেছি এই বিষয়গুলো আপনি অবশ্যই জানবেন। তাহলে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশের নাম কি?
বলেন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকার দেশের নাম হচ্ছে সেনেগাল, যার রাজধানী হচ্ছে ডাকার। ডাকার ডাকার কি বলেন তো? রাজধানীর নাম হচ্ছে ডাকার। সেনেগাল এবং যার রাজধানীর নাম হচ্ছে মূলত ডাকার। এই হচ্ছে আপনার আফ্রিকা মহাদেশের একটা বেসিক তথ্য। তবে মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি শেয়ার করেছি এই জায়গাটাতে। একটা বিষয় আমি আপনাদেরকে আগে পরিষ্কার করে রাখি, আফ্রিকা মহাদেশ থেকে প্রশ্ন পরীক্ষায় আসে, কিন্তু সে আসার সম্ভাবনাটা একটু কম অন্যান্য মহাদেশের তুলনায়। তাহলে মহাদেশ বিবেচনায় কোন কোন মহাদেশ বেশি গুরুত্বপূর্ণ আসেন আমি আপনার একটা লিস্ট করে দিই, এইভাবে পড়াশোনা করবেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশ। তারপরে গুরুত্বপূর্ণ ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশ। মনে রাখেন প্রথমত সবচেয়ে বেশি গুরুত্বতে পড়বেন এশিয়া, তারপর পড়বেন ইউরোপ। ইউরোপের বর্তমানে একটা দেশের মধ্যে যুদ্ধ বিরাজ করতেছে, দুই দেশের মধ্যে, আর্মেনিয়া আর আজারবাইজান। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে কিন্তু এখন একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে, মনে রাখেন। এবার আসেন ইউরোপের দেশ হচ্ছে ইউরোপ মহাদেশ, তারপরে উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা, ঠিক আছে। এই প্রথমত এই তিনটা মহাদেশ গুরুত্বপূর্ণ এইভাবে, তারপরে আপনি সব মহাদেশের গুরুত্ব সমান। বুঝলেন কি বলছি? প্রথমত গুরুত্বপূর্ণ মহাদেশ তিনটার পরে বাকি থাকতে 7টা মহাদেশ না, বাকি থাকতে 4টা মহাদেশ, 3টার পরে 4টা বাকি থাকে। ওই 4টা মহাদেশ সবার গুরুত্ব সমান, এটা নিয়ে কোনো টেনশন নেই, মনে রাখেন, ঠিক আছে। আশা করতেছি ঠিকই আছে এবং আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মহাদেশ বিবেচনায় এই 3টা মহাদেশকে আগে বলবেন, তারপরে অন্য অন্য মহাদেশ বলবেন, ঠিক আছে। এখানে কি আফ্রিকা মহাদেশ আছে? আফ্রিকা মহাদেশ নাই। আফ্রিকা মহাদেশের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু আফ্রিকা মহাদেশের গুরুত্ব একটু কম। পরীক্ষা কম প্রশ্ন আসে আফ্রিকা মহাদেশ থেকে। যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয়গুলো দেখবেন ঘুরে ফিরে এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাহলে দেখতে পাবেন যে কত সহজে বিষয়টা বুঝতে পারছি। তো দেখেন আমরা আফ্রিকা মহাদেশে একটা প্রাথমিক তথ্য আলোচনা করছি। আসেন এইখানে যে যে কথাগুলো বলছিলাম সে দেশগুলো আমরা মানচিত্র দেখি এবার, এবং এখানে উত্তমাংশ অন্তরীপ বলছিলাম সে উত্তমাংশ অন্তরীপটা মানচিত্র খুঁজে বের করি। আসেন দেখি, এবার আসেন এখানে এই যে আমরা দেশ যেগুলো বলছিলাম, এই যে আলজেরিয়া, ঠিক আছে, এই যে নাইজেরিয়া, ঠিক আছে। দেখেন আলজেরিয়া, আলজেরিয়া, এটা হচ্ছে নাইজেরিয়া। এই যে দেশগুলো বলছিলাম জনসংখ্যা এবং আয়তনিক বৃহত্তম দেশ, বলছিলাম কি জনসংখ্যা বৃহত্তম দেশ, এই যে নাইজেরিয়া এখানে, ঠিক আছে, আর এখানে, এবং এখানে আলজেরিয়া বলছিলাম আমরা। বুঝতে পারলেন কি বলছি? আলজেরিয়া বলছি এখানে। এবার আসেন তারপরে আমরা বলছিলাম যে উত্তমাংশ অন্তরীপটা কি। দেখেন এই যে এটা হচ্ছে উত্তমাংশ অন্তরীপ। দেখেন এখানে লেখা আছে কেপ অফ গুড হোপ। এখানে কি লেখা আছে বলেন তো? কেপ অফ গুড হোপ, এটা ইংরেজি নাম, আর বাংলা হচ্ছে উত্তমাংশ অন্তরীপ। দেখেন এখানে সংজ্ঞা দিয়েছে মানচিত্র খুব সুন্দর করে। অন্তরীপ বলতে বুঝিয়েছে যে সাগরের মাঝে প্রবৃদ্ধ সরু স্থলভাগ, যেটা আপনাদেরকে আমি বলছিলাম শুরুতেই, যে সাগরের মাঝে যে সরু যে স্থলভাগ, সেই সাগরের মাঝে সরু। দেখেন এটা দুই পাশে কিন্তু একটা ভারত মহাসাগর এই পাশে, আর এই পাশে কিন্তু আটলান্টিক মহাসাগর। দেখেন এখান থেকে কিন্তু এই যে সরু হয়ে চলে আসছে না, দেখেন দুই পাশ থেকে কি হয়েছে, সরু হয়ে আসে নাই। এই যে দুই পাশ থেকে যে মহাদেশের মাঝে যে সরু যে স্থলভাগ, এই সরু স্থলভাগের নাম হচ্ছে উত্তমাংশ অন্তরীপ। মনে রাখেন এই উত্তমাংশ অন্তরীপ হচ্ছে প্রচণ্ড ভয়াবহ। ভয়াবহ বলতে এখানে ঝড়ের তাণ্ডব হয় প্রচুর, এখানে প্রচুর জলোচ্ছ্বাস, প্রচুর ঝড় হয়। মানে যেহেতু পানি, সমুদ্রের পানি এদিক থেকে দুই দিক থেকে মানে উপচে পড়ে, সুতরাং এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় এই জায়গাটাতে। আমরা জানি ইতিহাসের শুরুতে 1487 সালে, 1400 মানে 1487, 1487 সালে বার্থেলোমে ডিয়াস, এই যে স্পেনের রানী, এখানে দেখতে পাচ্ছেন স্পেন, আফ্রিকা ইউরোপের দেশ, স্পেনের রানী ইনফ্যান্টিনোর কাছ থেকে অনুমতি নিয়ে মহাদেশ আবিষ্কারের জন্য বের হন। প্রথম মহাদেশ আবিষ্কার বলতে ভারতবর্ষ আবিষ্কার করার জন্য বের হন এই বার্থেলোমে ডিয়াস প্রথম 1487 সালে। এখান থেকে যখন বের হলেন এই স্পেনের রানী ইনফ্যান্টিনোর কাছ থেকে অনুমতি নিয়ে, মনে রাখেন, বের হওয়ার পরে উনি এই আটলান্টিকের তীর ঘেঁষে ঘেঁষে এদিক দিয়ে আস্তে আস্তে এই কেপ অফ গুড হোপ বা উত্তমাংশ অন্তরীপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় এই জায়গায় এসেছিলেন। এখানে আসার পরে যেটা হয়েছে, এখানে যখন আসার পরে এখানে ঝড়ে উনি আক্রান্ত হলেন, ওনার জাহাজটা ক্ষতিগ্রস্ত হলো। তারপরে জাহাজ যখন ক্ষতিগ্রস্ত হলো তখন উনি আর এই দিকে আসলেন না, এদিকে মানে আবিষ্কারের জন্য আর আসলেন না, না এসে উনি আবার মানে ফিরতি পথে উনি আবার স্পেনে চলে গেলেন। বুঝলেন? তাহলে বার্থেলোমে ডিয়াস প্রথম অভিযাত্রী বা প্রথম নাবিক যিনি মহাদেশ আবিষ্কারের জন্য, ভারতবর্ষ আবিষ্কারের জন্য বের হয়েছিলেন।
তারই দেখানো এই পথে পরবর্তীতে 1498 সালে ভাস্কো দা গামা ভারতবর্ষ আবিষ্কার করেন। ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। তিনি কলকাতার কালিকট বন্দরে এসে উপস্থিত হন, এটা আমরা জানি, অনেকে আপনারা জানেন। তবে 1498 সালে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন। যদি কেউ না জেনে থাকেন সুন্দর করে লিখে নেন 1498 সাল, যেটা ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন কে? ভাস্কো দা গামা। ওকে, তাহলে দেখতেছেন, বললাম কেপ অফ গুড হোপ বিষয়টি কি বুঝেছেন? আচ্ছা, কেপ অফ গুড হোপের পাশে দুইটা দ্বীপ আছে, দ্বীপ এই দুইটা দ্বীপ গুরুত্বপূর্ণ ইতিহাসে। দেখেন, একটা হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপ, তার নিচে রোবেন দ্বীপ। সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ন, সম্রাট নেপোলিয়ন, ফ্রান্সের যিনি সম্রাট ছিলেন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়নকে এখানে নির্বাসন দেওয়া হয়েছিল। প্রথমত তাকে ভূমধ্যসাগরের মাঝে একটা জায়গা আছে, দ্বীপ আছে, সে দ্বীপের নাম হচ্ছে সেন্ট এলবা দ্বীপ। এই দেখেন সেন্ট এলবা দ্বীপ। প্রথমত 1814 সালে বা 1815 সালে যে ওয়াটারলু যুদ্ধ হয়, ওয়াটারলু যুদ্ধে উনি পরাজিত হওয়ার পরে সেন্ট এলবা দ্বীপে তাকে নির্বাসন দেওয়া হয়। কাকে? সম্রাট নেপোলিয়নকে, যিনি ফ্রান্সের সম্রাট ছিলেন, ইতিহাসে খুব বিখ্যাত মানুষ। হ্যাঁ, এই সম্রাট নেপোলিয়নকে সেন্ট এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয় 1815 সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পরে। তারপরে উনি এই দ্বীপ থেকে পলায়ন করেন, নতুন করে সৈন্য সংগ্রহ করে আবার ফ্রান্সে আক্রমণ করেন, মানে নিজের দেশ পুনরুদ্ধার করার জন্য। কিন্তু তিনি পরাজিত হন আবারও। পরাজিত হওয়ার পরে ফ্রান্সের ওই বিরোধী পক্ষ মনে করছে যে এখানে তাকে রাখা যাবে না, একদম এটা হচ্ছে ফ্রান্স, বুঝলেন? এই একদম এখানে ফ্রান্স থেকে শুরু করে, ফ্রান্স থেকে নিয়ে একদম এই দিকটা আটলান্টিকের একদম শেষ মাথায় এই যে সেন্ট হেলেনা দ্বীপ, খুব বিখ্যাত দ্বীপ। আমার মনে হয় আপনারা অনেকের নাম শুনেছেন, কারণ ওনার সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন আপনারা। এই সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়। আমরা ইতিহাসে জানি যে 1821 সালে এখানে সেন্ট হেলেনা দ্বীপেই এই সম্রাট নেপোলিয়ন মারা গিয়েছিলেন। সম্রাট নেপোলিয়নের গার্লফ্রেন্ড ছিল, তার নাম ছিল জোসেফাইন। তিনি সম্রাট নেপোলিয়নের চাইতে বয়সে বড় ছিলেন। দেখছেন, গার্লফ্রেন্ডের নাম বলে দিলাম, মনে রাখেন, জোসেফাইন নাম। ফাইন থেকে হয়েছে জোসেফাইন। ওকে, আসেন তাহলে সেন্ট হেলেনা দ্বীপে কোন সম্রাটকে নির্বাসন দেওয়া হয়? পরীক্ষা কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে সেটি, সম্রাট নেপোলিয়নকে। দেখেন, তার নিচে আছে রোবেন দ্বীপ। এই রোবেন দ্বীপ হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে এই দ্বীপে কারাগারে বন্দি রাখা হয়। তাহলে নেলসন ম্যান্ডেলাকে কোন দ্বীপে 27 বছর, মানে 62 সাল থেকে 1990 সাল পর্যন্ত 27 বছর এই নেলসন ম্যান্ডেলাকে এই রোবেন দ্বীপে বন্দি রাখা হয়। নেলসন ম্যান্ডেলা নিয়েও আমরা কথা বলবো যখন আফ্রিকা